আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশের একজন এমপি কলকাতাতে বাংলাদেশিদের হাতেই নিহত হয়েছেন। তো এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা চলতেছে। আর এই মার্ডার কেসের ঘটনাটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম মার্ডার কেস, যেই মার্ডার কেসে একজন কারেন্ট এমপি, একজন রানিং এমপি হত্যার শিকার হলেন এবং তার ডেড বডির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা এই খুনের সাথে জড়িত তারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। সবাই ধরা না পড়লেও বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। বাংলাদেশে ধরা পড়ছে, কলকাতায় ধরা পড়েছে। অলরেডি কলকাতার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা বিভিন্ন ব্রিফিং করছে, কিন্তু ডেড বডি এখনও পাওয়া যায়নি। ডেড বডি যে ক্লু পাওয়া যাচ্ছে যে অমুক জায়গায় থাকতে পারে, সেটা খালের পাড়ে হতে পারে বা কোনো বিলের মধ্যে হতে পারে, সেটাতেই কিন্তু কলকাতা পুলিশ একদম তন্ন তন্ন করে দেহটা খুঁজতেছে। যে একটা পার্টও যদি পাওয়া যায়, যে বলা হচ্ছে যে অনেক টুকরা করে টুকরাগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে দেওয়া হয়েছে আর কি। খুবই নৃশংস একটা কাজ। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডেড বডি খোঁজা নিয়ে এত তৎপরতা কেন? মানে তারা যারা খুন করছে তারা ধরা পড়ছে, তারা স্বীকার করতেছে, এমনটাই জানাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো তাহলে মানে কি দরকার যে ডেড বডিটা এখন, মানে এরকমও বলতেছে ডেড বডি নাকি 80-90 টুকরা করা হয়েছে, মানে এটা আর বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে, মানে এটা চাইলে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পুলিশ বলতেছে আমাদের একটা টুকরা হলেও দরকার। মানে এটা কেন? আসলে এই ডেড বডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা খুঁজে পাওয়া খুবই দরকার এবং এটার সাথে বিভিন্ন ক্যালকুলেশন জড়িত আছে। যে এরকম একটা বিষয় যে ডেড বডি যদি খুঁজে নাও পাওয়া যায়, তাহলে ওই সংসদ সদস্য বাংলাদেশের যে আসন থেকে নির্বাচন করছিল, সে আসনে কেউ যদি কোনো এমপি যদি মারা যায়, তাহলে তো সেই আসনে আবার পুনর্নির্বাচন করতে হবে। তার ডেড বডি যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু পুনর্নির্বাচনেও ঝামেলা হতে পারে। ইভেন শুধু এই পুনর্নির্বাচনে ঝামেলা নয়, তার যে ওয়ারিশ আছে, তার স্থাবর অস্থাবর সম্পত্তির, সে ওয়ারিশরা এই সম্পদ পেতেও আইনি জটিলতায় পড়তে পারে। তো ডেড বডির সাথে এসবের সম্পর্ক কি? আজকের ভিডিও এই আলোচনাটাই নিয়ে। তো চলুন শুরু করা যাক। কোনো একজন সংসদ সদস্য যখন মৃত্যুবরণ করে বা তিনি যেভাবে মৃত্যুবরণ করুক, তো তখন যেটা হয় যে 7 দিনের মধ্যে সেই আসনটা শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপরে 90 দিনের মধ্যে সেখানে পুনর্নির্বাচন করা হয়। কিন্তু দেখুন, একজন যদি মারা যায়, আইনি প্রক্রিয়ায় তিনি যে মারা গেছে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তার ডেড বডি। এখন ডেড বডি পাওয়া সাপেক্ষে বা ডেড বডির সাপেক্ষে তাকে সেই ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। তো এখন দেখেন, এখানে কিন্তু আমরা কোনো ডেড বডি পাইনি, তাহলে আমরা ডেথ সার্টিফিকেট ইস্যু হবে কীভাবে? এখন বলতে পারেন যারা মারছে তারা তো স্বীকার করছে। দেখেন, আইনি ফাঁকটা এখানেই থাকে। যে বিষয়টা তো এরকম হইতে পারে যে যাদেরকে খুনি বলা হচ্ছে, তাকে কোথাও গুম করে রেখে দিয়ে এখন বলতেছে যে না, আমরা তাকে হত্যা করে ফেলছি। এখন কী জন্য করতে হতে পারে সেটা ভিন্ন বিষয়। আমরা জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি যে এরকম হয়েছে, যে তিনি আসলে এখনও বেঁচে আছেন। আর যারা এরকম ধরা পড়ছে তারা মিথ্যা কথা বলতেছে। আসলে মানে মিথ্যা স্বাক্ষর ঘটনা তো বিরল কিছু না। মানে এই পসিবিলিটি কিন্তু থেকে যায় আর কি, যে এই সম্ভাবনা থেকে যায় যে এমপি এখনও বেঁচে আছেন এবং যারা এরকম স্বীকার করতেছে তাকে খুন করা হয়েছে, তারা মিথ্যা কথা বলতেছে। তাহলে এর পরের কেস কী হতে পারে যে আজ থেকে কয়েক বছর পর, কয়েকদিন পর বা কয়েক মাস পর এমপি আবার ফিরে আসলো, তখন কিন্তু ঝামেলা হবে যে আরে, তখন তো তিনি দাবি করতে পারে আমি তো অমুক আসনের এমপি ছিলাম, তাহলে পুনর্নির্বাচন হলো কেমনে? মানে যেহেতু তার ডেড বডি পাওয়া যায় না, তাহলে আমি কীভাবে বিশ্বাস করতে পারি যে তিনি আসলেই খুনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন? এটা কিন্তু যারা বয়ান দিচ্ছে তাদের বয়ানে প্রুফ হয় না, আমার ডেড বডিটাও লাগবে। এই জন্য ডেড বডি গুরুত্বপূর্ণ। তো তিনি এখন পরে যদি আসলে বেঁচে থাকেন, তাহলে পরবর্তীতে যদি তিনি এসে এখন দাবি করতে পারেন যে না, আমার স্থাবর যেগুলো সম্পত্তি ছিল, তার ওয়ারিশ যারা আছে তারা ভাগ করে নিতে পারে, বা তার সংসদ সদস্যের আবার পুনর্নির্বাচন হইতে পারে। তো এসব তো তার সাথে ফেয়ার হইল না। তখন আইনি ফাঁকটা কিন্তু এই জায়গাতে। এই জন্য ডেড বডি গুরুত্বপূর্ণ। আর ডেড বডি এখন টোটালি পাওয়া যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। তো এক্ষেত্রে কোনো একটা অংশ পাওয়া গেল, সেটা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে যে না, এই ঘটনাটা ঘটছে, এমপি সাহেব তিনি আর বেঁচে নেই। ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিবারের যে তার সন্তান আছে তার মাধ্যমে এটা টেস্ট করা নিশ্চিত হওয়া যাবে যে না, এটা যে টুকরা পাওয়া গেছে, তার দেহের কোনো অংশ পাওয়া গেছে, এটা তারই দেহের কোনো একটা অংশ আর কি। আর ওয়ারিশের যে বিষয়টা আসে, ওয়ারিশেও কিন্তু ঝামেলা থাকে যে ডেড বডি যদি না পাওয়া যায়, তাহলে তার ডেথ সার্টিফিকেট আমি কীভাবে দেবো? যে এক ব্যক্তি মারা গেছে, তার প্রমাণ হচ্ছে তার ডেড বডি, এটা আমি পাইনি, তাহলে এটা তো আমি তার ডেথ সার্টিফিকেট ইস্যু হতে পারে না। তখন যদি এরকম হয় যে আমার কোনো আত্মীয় স্বজন কেউ বা আমার ক্লোজ কেউ যদি মারা যায়, বা আমি এমন কেউ মারা গেছে যার ওয়ারিশ আমি, তো সেক্ষেত্রে তার যদি আমি ডেড বডি উপস্থাপন করতে না পারি বা তার ডেথ সার্টিফিকেট না দেখতে পারি, তাহলে তার ওয়ারিশ আমি হওয়া সত্ত্বেও 7 বছর পর্যন্ত তার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি আমি ইউজ করতে পারবো না। ইউজ বলতে আমি বিক্রি করতে পারবো না, বা নর্মালি আমার যেসব অধিকার থাকার কথা সেসব আমি করতে পারবো না। যে আমার সেই এমপির যে ওয়ারিশ যারা আছে, তারা কিন্তু সেই এমপির কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের
কোনো টাকা পয়সা লেনদেন করতে পারবে না, তার কোনো জমি জমা যদি থাকে সেগুলো বিক্রি করতে পারবে না। মানে এগুলো কিন্তু 7 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। 7 বছর পর্যন্ত যদি এমপি জীবিত ফিরে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু যার ওয়ারিশ, তার সম্পত্তির যারা ওয়ারিশ আছে তারা তখন তাদের মধ্যে সেগুলো ভাগ করে নিতে পারবে, সেগুলো কেনা বিক্রি করতে পারবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউজ করতে পারবে, সেই টাকাগুলো পাবে। এটা তবে এটা যেহেতু একটা রাষ্ট্রের ব্যাপার, ইন্ডিয়া রাষ্ট্র হিসেবে স্বীকার করতেছে যে না এরকম একটা ঘটনা ঘটছে, তখন বাংলাদেশ রাষ্ট্র হয়তো এটা বলতে গেলে এটা আইনি চ্যানেলটা হচ্ছে যে এটা ফাঁক ফোকর আর কি, একটা প্যাচ, যে তারা তো বলছে যে মারা গেছে, হ্যাঁ সুতরাং মারা গেছে, পুনর্নির্বাচন দাও, ওয়ারিশ যারা আছে তার সম্পত্তি ভাগ করে নাও। কিন্তু আইনি ফাঁকটা তো ধরতে পারছেন যে যেহেতু ডেড বডি নাই, তাহলে তো এরকম ঘটনা থাকার পসিবিলিটি থেকেই যায়। এটাই হচ্ছে আইনি প্যাচ এই মূল ঘটনাটার। তো ভিডিও শেষে আপনাদের কাছে একটা কোশ্চেন রেখে যেতে চাই। কোশ্চেনটা হচ্ছে যে এই যে দেখবেন এই এমপি হত্যার সাথে যারা যুক্ত বলে পুলিশ সন্দেহ করে যাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে যখন আদালতে নেওয়া হচ্ছিল সবার মাথায় কিন্তু কাপড় মোড়ানো থাকে, এই ছবিতে দেখতে পারতেছেন। শুধু এই ঘটনা না যে ভারতে একজন এমপি, বাংলাদেশে এমপি হত্যার শিকার হয়েছে, যে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তার মুখে কাপড় পেঁচানো, এরকম না। ভারতে সব আদালতেই এরকম কাউকে অভিযুক্ত কাউকে আদালতে নেওয়ার সময় তাকে মাথায় এরকম কাপড় পেঁচানো থাকে যেন তার কোনো ফেস রিভিল না হয়। তো এটা কেন করা হতে পারে, এটা নিয়ে একটা আলাদা শর্ট ভিডিও বানানো আছে, এই 30-40 সেকেন্ডের মতো, দেখে নিতে পারেন। আর গেস করে থাকলে বা জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।